ভর দুপুরে বড় আপা বাড়িতে এসে তীক্ষ্ণ গলায় বলল, এসব কি শুনছি রাতুল? তুই নাকি মায়ের বিয়ে ঠিক করেছিস? এখন কি মায়ের বিয়ের বয়স? বিয়ের আবার বয়স আছে নাকি? তাছাড়া মায়ের বয়স কত হবে? বড়জোর 48। তোর মাথা খারাপ হয়ে গেছে? অকারণে তুই আমাদেরকে বিব্রত করছিস। আমি অকারণে কোনো কাজ করি না। তোমার হীরার আংটি চুরির ব্যাপারটাও কাউকে বলিনি। আবা খানিকটা আঁতকে উঠল, ঝাঁঝালো গলায় বলল, এসব কি বলছিস তুই? কোন আংটি? আপার চিৎকার শুনে বাড়ির সকলে বারান্দায় জড়ো হয়েছে। তারাও খানিকটা অবাক হয়ে বলল, কিসের কথা বলছিস তুই? ছোট আপার বিয়ের সময় যে আংটিটা চুরি হয়েছিল সেটার কথা বলছি। মা বলল, এসব কি বলছিস? মিতালি কেন আংটি চুরি করতে যাবে? সে আংটি নিয়ে কত খোঁজাখুঁজি চললো, পুলিশ ডাকলো, পুলিশও তো কোনো সন্ধান দিতে পারেনি। কেন চুরি করেছে তা তো জানি না, আর পুলিশের ব্যাপারটাও বলতে পারবো না। বড় আপা রাগী গলায় বলল, দেখেছো মা, তোমার ছেলের কাণ্ড দেখেছো? সকালে তোমার জামাইকে কল দিয়ে বলেছে ও নাকি তোমার বিয়ে ঠিক করেছে। এখন আবার আংটি চুরির কথা বলছে। তোমার ছেলে পাগল হয়ে গেছে। ভালো কোনো ডাক্তার দেখাও। মা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। বোধহয় আপার কথা বিশ্বাস করতে পারছে না। মা বিয়ের ব্যাপারে এখনো কিছু জানে না। সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে মনে হলো মায়ের বিয়ে দেওয়া দরকার। কথাটা মনে আসতেই বড় দুলাভাইকে কল দিয়ে পাত্র খুঁজতে বললাম। মায়েরও একটা জীবন। সারাদিন সংসারের কাজ করতে করতে মানুষটা বড্ড হাঁপিয়ে উঠেছে। ফজর থেকে আসা পর্যন্ত সারাদিন কাজ, দুদণ্ড বিশ্রাম নেওয়ার সময় নেই। 4 ভাই বোনের মধ্যে বড় 2 বোনের বিয়ে হয়ে গেছে। স্বামী সংসার নিয়ে ব্যস্ত জীবন তাদের। ভাইয়ের বিয়ে হয়েছে, ভাই ভাবি দুইজনেই চাকরি করে। সংসারে দেওয়ার মতো সময় তাদের নেই। বাবা বেঁচে থাকলেও বোধহয় মায়ের তেমন লাভ হতো না। শেষ বয়সে বাবার জীবন খবরের কাগজ আর বাজারের থলেতে আটকে গেছিল। এই 2 থেকে তিনি বের হতে পারেনি। মৃত্যুর সময়ও মুখের উপর খবরের কাগজ পড়েছিল। মা সেই কাগজ সরিয়ে জানতে পারলেন বাবা আর বেঁচে নেই। সে অনেকদিন আগের কথা, গত আশ্বিনে 7 বছর হয়েছে। খানিকক্ষণ নীরবতায় কাটিয়ে মা আবার প্রশ্ন করলো, এসব কি শুনছি রাতুল? তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি বড় জামাইকে এসব কথা বলেছো কেন? মা আমায় সাধারণত তুই তুই বলে। প্রচন্ড রেগে গেলে তখন তুমি করে কথা বলে। যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বললাম, এমনি বলেছি, মজা করেছি। বড় আপা তিরিক্ষি গলায় বলল, এসব কোন ধরনের মজা? শ্বশুর বাড়িতে আমার একটা মান সম্মান আছে। আমি তোর মতো অকর্ম না যে বাপের টাকায় খেয়ে ফালতু কাজ করে বেড়াবো। বাপের টাকা খাওয়ার প্রসঙ্গ টানছো কেন? তোমার বিয়ের সময় বাবা 10 লাখ টাকা খরচ করেছে। দাদির দেওয়া 7 ভরি সোনার সীতা হারটাও তোমাকে দিয়েছে। এত কিছুর পরেও তোমার মন ভরেনি। শেষ পর্যন্ত ধার করে 3 লাখ টাকা দিতে হয়েছে তোমার বরকে। সে নাকি ব্যবসা করবে। সেই তুলনায় আমি সামান্যই খরচ করেছি। খোটা দিচ্ছিস নাকি? আমাকে আমার বাপ দিয়েছে, তুই বলার কে? তুই তো আর দিসনি। আমিও আমার বাপের টাকায় খাই। তুমি খোটা দেওয়ার কেউ না। আপা খানিকটা চুপসে গিয়ে মায়ের দিকে তাকালো। মায়ের চোখে মুখে মমতা উপচে পড়ছে। সেদিকে একবার তাকিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। কথোপকথনের গোটা সময়টাই ভাই আর ভাবি চুপ করে থাকলেও এখন তারা মুখ খুলবে। সেখানে আমার থাকাটা মোটেও শোভা পায় না। আমি থাকলে কথা বাড়বে, ঝগড়ার পর্যায়ে চলে যেতে পারে। তাই এখন বাড়িতে না থাকাই ভালো। বাইরের প্রচন্ড রোদ, টবের গাছগুলো নেতিয়ে পড়েছে। এমন রোদের ভেতর আপা এ বাড়িতে চলে এসেছে, অথচ সেদিন মায়ের অসুস্থতার কথা শুনেও আসতে পারল না। রোদে পড়লে তার মাথা ধরেই বমি হয়। সেই মানুষ আজ কাঠফাটা রোদের মধ্যে এই বাড়িতে চলে এলো, ভাবা যায়? হাঁটতে হাঁটতে পার্কের দিকে চলে এলাম। বটগাছের নিচে খানিকটা ছায়া থাকলেও সেখানে 2জন ছেলে মেয়ে বসে আছে। মেয়েটার চোখে মুখে লাজুক হাসি, ছেলেটাও হাসছে। সেই হাসি আমার কাছে ভালো লাগলো না। রাতুল না? ভর দুপুরে পার্কের সামনে দাঁড়িয়ে আছো কেন? পাশ ফিরে দেখি মনসুর ভাই দাঁড়িয়ে আছে, আমার কলেজের সিনিয়র। লোকটার গলার স্বর খানিকটা পরিবর্তন হয়েছে। হাসার চেষ্টা করে বললাম, একজনের জন্য অপেক্ষা করছি, এখনই এসে পড়বে। তা গার্লফ্রেন্ড নাকি? তা রোদের মধ্যে পার্কে কেন, অন্য কোথাও যেতে? না ভাই, তেমন কেউ না, পরিচিত একজন। এদিকটায় বাড়ি, ছালিয়ে যাও, হয়ে যাবে। মনসুর ভাই হাসতে হাসতে আমার পিঠে একটা চাপড় মারলো, তারপর চলে গেল। কি অদ্ভুত লোক, জানা নেই শোনা নেই নিজের মতো অনুমান করে নিল। অবশ্য আজকাল বেশিরভাগ লোকের স্বভাবই এমন, কিছু একটা বলে দিতে পারলে বেঁচে যায়। তবে উনি একটা কথা মন্দ বলেনি, অন্য কোথাও যেতে পারলে বেশ ভালো হতো। রোদের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না। সূর্যের তাপে রাস্তা গরম হয়ে গেছে।
বেশ কদিন ধরে বৃষ্টি হচ্ছে না, পিপাসাও লেগেছে। মিনিট দুয়েক সামনে হাঁটলে একটা মুদি দোকান, সেখানে গিয়ে 1 বোতল পানি কিনলাম। 15 টাকা দাম। পানির স্বাদ বেশ ঝাঁঝালো, খানিকটা বৃষ্টির পানির মতো। এসেছো এতক্ষণ? কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে পেয়ে মুখে হাসি ফুটে উঠল। জলমলি গলায় বললাম, বেশিক্ষণ হয়নি। তোমার আসতে অসুবিধা হয়নি তো? না, তেমন কোনো অসুবিধা হয়নি। তুমি তো দেখছি পাক্কা খিলাড়ি। এক কথায় ঝামেলা শুরু করে দিয়েছে। বেশিরভাগ ছেলে মেয়ে দ্বিতীয়বার মায়ের মেয়ে মেনে নিতে পারে না। সমাজে ব্যাপারটা একটু বাঁকা চোখে দেখে, তাই চেষ্টা করে দেখলাম। এসব করে লাভ হবে তো? লাভ না হোক লস হবে না। তাছাড়া চেষ্টা করতে দোষ কি? চেষ্টায় দোষ কিছু নেই। আংটির ব্যাপারটা কি সত্যিই নাকি? বড় আপা আংটি চুরি করেছিল? খানিকটা সত্যি। যাই হোক, চলো কোথাও গিয়ে বসি। পরিচিত কেউ একসাথে দেখলে প্রশ্ন করতে পারে। বাড়ির অবস্থা কি? বড় আপা কাঁদছে, মা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। প্রথম মেয়ে খানিকটা আহ্লাদি। মা তোমার বিয়ে শাদীর কথা বলে না? বেকার মানুষের বিয়ে কিসের? নিজে খেতে পাই, এটাই অনেক। চাকরির চেষ্টা করো। চেষ্টা তো করছি বটে, লাভ হচ্ছে না। মোবাইল বাজছে। হয়তো বাড়ি থেকে কল দিয়েছে। দুপুরে খাওয়া হয়নি, বোধহয় সেই জন্যেই। পকেট থেকে মোবাইল বের করতে করতে কল কেটে গেল। ভাইয়া কল দিয়েছে। কয়েক মুহূর্ত পরে আবারও কল, চেনা রিংটোন। কল রিসিভ করতে ওপাশ থেকে ভাইয়ার আতঙ্কিত গলা শোনা গেল। রাতুল, কোথায় তুই? হাঁটতে বের হয়েছি। কেন? ভর দুপুরে কোথায় হাঁটতে গেছিস? কেউ একজন বড় আপাকে মারতে চেষ্টা করেছে, ছুরি দিয়ে পেটে আঘাত করেছে। আবার অবস্থা খুব খারাপ, হাসপাতালে নিয়ে যাচ্ছি। তুই তাড়াতাড়ি আয়। ভাইয়া এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে কল কেটে দিল। গায়ের লোম দাঁড়িয়ে গেছে। কে এমন করতে পারে? জানা মতে আপার তো কোনো শত্রু নেই। শ্বশুরবাড়ির লোকজনের সাথেও তার মিষ্টি মধুর সম্পর্ক। কোনো সমস্যা? বড় আপাকে কেউ মারতে চেষ্টা করেছে। আপার অবস্থা খুব খারাপ, আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। মারার চেষ্টা বলতে খুন করতে চেয়েছে? কি বলো, কে করেছে? জানি না। পাশ দিয়ে একটা রিক্সা যাচ্ছিল, লাফ দিয়ে তাতে চড়ে বসলাম। বড় আপা কেমন অবস্থায় আছে কে জানে। পেছনে তাকানোর সময় হলো না। পেছনে তাকালে হয়তো দেখতে পেতাম দুশ্চিন্তাগ্রস্ত একটা মুখ। কি জানি, সেই মুখে রহস্যময় হাসিও লেগে থাকতে পারে। ভাইয়া হাসপাতালের বারান্দায় হাঁটাহাঁটি করছে। ভেতরে ডাক্তার এসেছে। রোগীর অবস্থা জানা যায়নি। ভাইয়া আমাকে দেখে এগিয়ে এলো, দরা গলায় বলল, কি একটা অবস্থা দেখেছিস? গতকাল তোর ভাবিকে নিয়ে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করলাম, আর আজ এইসব। এখন তো মাসখানেকের ভেতরেও যাওয়া হবে না। বড় ব্যাপার চেয়ে ঘোরাঘুরি করাটা তোমার কাছে বেশি জরুরি নাকি? বুঝতে পারছিস না? আমার বোন হাসপাতালের বেডে জীবন মরণ খেলা খেলছে, আর আমি নাকি ঘুরতে যাচ্ছি। কি অদ্ভুত কথা বলিস। নিজেই তো বললে মাসখানেকের ভেতর যাওয়া হবে না। কখন বললাম? ওই যে দুলাভাই এসেছে। দরজার দিকে তাকিয়ে দেখলাম সত্যিই দুলাভাই এসেছে। পরনে নীল পাঞ্জাবি, পান খেয়ে ঠোঁট লাল করে ফেলেছে, চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। ভাইয়া প্রায় ছুটে তার কাছে গেল। দুজনের কি কথা হচ্ছে বোঝা যাচ্ছে না। নতুন রোগী এসেছে। রোগীর আত্মীয় স্বজনরা ডাক্তারের সাথে ঝগড়া করছে। দীর্ঘশ্বাস ফেলে একটা ভাঙা চেয়ারে বসে পড়লাম। দুপুরের খিদেটা চাগার দিয়ে উঠেছে। শরীরটাও বেশি ভালো লাগছে না। বাইরে রোদ নেই, অন্ধকার হয়ে গেছে। বলতে না বলতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। দোলাভাই আমার কাছে এসে বলল, তোমার জন্য তোমার বোনের এই দশা। এই খুনের সাথে তুমি জড়িয়ে নেই তো? আপার সাথে আমার কিসের শত্রুতা? 7 ভরি সীতাহার ভুলে গেলে নাকি? দুশ্চিন্তায় আপনার মাথা খারাপ হয়ে গেছে। ঠান্ডা হওয়ার বসুন, মাথায় পানি ঢালুন। দুলাভাই আমার দিকে তেড়ে আসলো। ভাইয়া এসে তাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। বারান্দার কোণে ছোট মেয়েটা সেদিকে হাঁ করে তাকিয়ে আছে। মেয়েটার চোখে মুখে আতঙ্ক। শেষ পর্যন্ত ভাইয়া কোনো রকমে দুলাভাইকে শান্ত করে আমার কাছে এলো। হতাশ গলায় বলল, তুই বাড়ি চলে যা। দুলাভাইয়ের মাথা ঠিক নেই, কখন কি করে বলা যাচ্ছে না। বৃষ্টির ভেতর কোথাও যেতে পারবো না। তাছাড়া আপার অবস্থা জানা হয়নি। এই মুহূর্তে বাড়ি যাওয়া সম্ভব না। লাগলে দুলাভাইকে চলে যেতে বলো। ভাই, একটু বুঝতে চেষ্টা কর। দুলাভাই রেগে পুলিশ ডাকলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা বেশ, আমি ওনার সামনে থেকে সরে যাচ্ছি। তুমিও আমার সঙ্গে এসো। আমাকে লাগবে কেন? বড় আপার ব্যাপারে সবকিছু খুলে বলবে। ভালো কথা। ছোট আপাকে খবর দেওয়া হয়েছে? বাড়িতে এসেছিল, আবার চলেও গেছে। এদের কাণ্ড কারখানা বোঝা খুব মুশকিলের কাজ। দুলাভাই চেয়ারে বসে কটমট দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে, যেন এক্ষুনি চোখের দৃষ্টিতে আমায় উধাও করে ফেলবে। ভাইয়াকে সাথে নিয়ে ওনার চোখের আড়ালে গিয়ে দাঁড়ালাম। ঝামেলা করতে ইচ্ছে করছে না। আপাকে পাওয়া গেছিল কোথায়? তাছাড়া তুমি কিভাবে বুঝলে খুন করার চেষ্টা করা হয়েছে? তিনুদের ঘরের পাশে, ফুলের ঝোপের আড়ালে।
আপা তো ওদের সহ্য করতে পারে না। ওদেরকে নামিয়ে দেওয়ার জন্য মাকে অনেকবার জোরাজুরি করেছে, কিন্তু মা শোনেনি। আজকালকার বাজারে কেউ এমন ভাঙাচোরা টিনের ঘরের জন্য 5,000 টাকা ভাড়া দেয় নাকি? সেই জন্য মা চাইলেও ছাড়তে পারছে না। কিন্তু আপা তিনুদের ঘরের কাছে গেল কেন? সে তো ওদিকে পাও মারায় না। জানি না, তোর ভাবিকে বলেছিলাম তিনুর মাকে ভাড়ার কথা বলতে। সে গিয়ে দেখে ফুলের ঝোপের আড়ালে কে যেন কাতরাচ্ছে। কাছে গিয়ে দেখে আপা, সারা শরীরে রক্ত মাখানো। কোথায় আঘাত লেগেছে জানো নাকি? পেটে। ডাক্তার কি বলেছে? মা কোথায়? মা গিয়ে আপার জন্য বেড ধরে বসে আছে। সদর হাসপাতালে বেড পাওয়া বেশ মুশকিলের কাজ। ডাক্তার এখনো কিছু বলেনি। বাইরে বৃষ্টি ধরে এসেছে। গাছের পাতাগুলোকে আগের থেকে সতেজ দেখাচ্ছে। ভাইয়াকে বলে বাড়ির দিকে হাঁটা দিলাম। কয়েকটা কাজ বাকি পড়ে আছে। আপার অবস্থা পরে জেনে নেওয়া যাবে। বাড়ি ফিরে দেখি ছোট আপা চিন্তিত মুখে পায়চারি করছে। কখন এসেছে কে জানে। কাছে গিয়ে বললাম, আপা তুমি কখন এলে? নাটক করবে না একদম। তুমি কেমন বড় মানুষ, বড় আপার খবর শুনে আমাকে ফেলে রেখে চলে গেলে। বোন কি তোমার একার? না, বোন তোমারও। ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। আবার কি অবস্থা তাই বলো। ফালতু সাপাই শুনতে ইচ্ছে করছে না। তুমি শুধু শুধু রেগে যাচ্ছ। নিজেই সবকিছু বললে আর নিজেই এখন রাগ করছো। হ্যাঁ, আমি তোমার পার্কের সামনে দেখা করতে বলেছিলাম, কিন্তু এটা কখনো বলিনি যে কারো বিপদ আপদ শুনলে আমাকে ফেলে চলে আসবে। বড় অপার অবস্থা জানা যায়নি। ডাক্তাররা কিছু জানায়নি। পেটে আঘাত লেগেছে, আর কিছু জানি না। ছোট আপা মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। আপা আমার চেয়ে 4 বছরের বড়, কিন্তু আমাদের তুমি তুমি সম্পর্ক। মায়ের মুখে শুনেছি ছোটবেলায় সবাই আমাকে তুই করে বলতো। এই নিয়ে আমি ভীষণ রাগ করতাম। তখন থেকে ছোট আপা তুমি করে ডাকে। আজ পার্কের সামনে আপার সাথে দেখা করতে গিয়েছিলাম। আপা বলেছিল আমায় বাড়ির অবস্থা জানাবে, কিন্তু কি থেকে কি হয়ে গেল বুঝলাম না। এক সমস্যা ঠিক করতে গিয়ে অন্য সমস্যায় পড়ে গেলাম। বেশি চিন্তা না করে খেয়ে নাও, আমার আর ভালো লাগছে না। ভাবিও তখন থেকে মরা কান্না কাঁদছে। ভাবি কাঁদছে কেন জানি না। সে নাকি রক্ত দেখে খুব ভয় পেয়েছে। হতে পারে। যাই হোক, তুমি খেয়ে নাও, তারপর হাসপাতালে খাবার নিয়ে যাবে। ছোট দুলাভাই কোথায়? তাকে কিছু জানানো হয়নি। বিশেষ কিছু খেতে পারলাম না। প্লেটে হাত দেওয়া মাত্র খিদে উধাও হয়ে গেল। মনের মধ্যে খচখচ করছে। দুলাভাই উল্টোপাল্টা কিছু করে না বসে। মানুষটা তেমন সুবিধার না, চরিত্রও খুব বেশি ভালো না। আমাদের ভাড়াটে তিনুর মাকে নাকি কি সব প্রস্তাব দিয়েছিল, তাই নিয়ে বিশাল ঝামেলা। তারপর থেকে বড় আপা তিনুর মাকে চোখে দেখতে পারে না। উনি নাকি দুলাভাইয়ের নামে মিথ্যে কথা বলছে, অথচ আমরা সবাই জানি তিনুর মা মিথ্যে কথা বলছে না। মানুষ হিসেবে মহিলা খুব চমৎকার, দারুণ রূপবতী। স্বামী মারা যাওয়ার পর থেকে এক ছেলেকে নিয়ে থাকে। আগে বাপের বাড়িতে থাকতো, কোনো এক সমস্যার কারণে ভাড়া বাড়িতে উঠে এসেছে। সেলাই মেশিনের কাজ করে, কিছু হাঁস মুরগি পালে। স্বামীর জমানো কিছু ছিল। সবকিছু মিলিয়ে বেশ সচ্ছল পরিবার। আমাদের বাড়ি না ছাড়ার এটাও একটা কারণ, সব বাড়িতে হাঁস মুরগি পালতে দেয় না। এমন সময় ছোট আপা এসে ডেকে তুলল। জলমলে গলায় বলল, বড় আপার তেমন কোনো সমস্যা হয়নি, পেটের চামড়া কেটেছে শুধু, সেলাই দিলে ঠিক হয়ে যাবে। তবে অনেক রক্ত বের হয়েছে। আপাতত সমস্যা নেই, কিন্তু পরে রক্ত দেওয়া লাগতে পারে। ভালো খবর শোনালে। এখন দারুণ ঘুম হবে। ঘুমানোর সময় নেই। ভাবি রান্না করছে, সেগুলো নিয়ে হাসপাতালে যাবে। আর দুলাভাইয়ের সাথে ঝামেলা করবে না। ঠিক আছে। ভাবি বাড়িতে তেমন কাজ করে না, কিন্তু আজ কোমর বেঁধে রান্না করছে। এইটুকু সময়ের মধ্যে 4 পদের রান্না শেষ। এখন চুলার উপর মুরগির গোশত। সারা ঘর মশলার গন্ধে ভরে গেছে। ভালোই বুঝতে পারছি এসব খাবার দুলাভাইয়ের পেটে যাবে। হাসপাতালে গিয়ে জানলাম দুলাভাই কেবিন নিয়েছে। ওয়ার্ডে অত মানুষের ভেতর থাকতে নাকি তার অস্বস্তি লাগবে। তাছাড়া কে কখন বমি করে থুতু ফেলে ঠিক নেই। বড়ই ঘেন্নার ব্যাপার। আপার এখনো জ্ঞান ফেরেনি। পেটে 6টা সেলাই লেগেছে, তবুও ভাগ্য ভালো ভেতরে কোনো ক্ষতি হয়নি। মা আপার ঘুমন্ত মুখের সামনে বসে দোয়া কালাম পড়ছে। আমায় দেখে ইশারায় চুপ থাকতে বলল। দুলাভাই কেবিনে নেই। রাতের দিকে আপার জ্ঞান ফিরল। মা তখন ঘুমোচ্ছে। দুলাভাই এখনো ফেরেনি। মাকে ডাকতে যাচ্ছিলাম, আপা ইশারায় চুপ থাকতে বলল। তোকে অনেক ঝামেলায় ফেলে দিলাম, তাই না রে ভাই? না, তেমন কিছু না। তুমি একটু শুয়ে থাকো। যে সমস্যা হয়েছে তাতে আগামী কয় মাস শুয়ে থাকতে হয় আল্লাহ ভালো জানে। তোর দুলাভাই এসেছিল? এসেছিল, কিন্তু এখন কোথায় আছে বলতে পারি না। আপা দীর্ঘশ্বাস ছাড়ল। হতাশ গলায় বলল, আমাদের এসব না করলেই ভালো হতো। মানুষকে ধোকা দিতে গেলে এমনই হয়। তুমি এসব ভেবো না, আমরা ভুল করিনি। আমার জীবনটা এমন কেন হলো রে ভাই, বলতে পারিস কিছু? এতদিন বিয়ে হয়েছে, অথচ একটা ছেলে মেয়ে নেই। সংসারে অশান্তি। সব ঠিক হয়ে যাবে আপা, চিন্তা করো না। কবে ঠিক হবে ভাই?
মাথা নিচু করে বসে রইলাম, উত্তর দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। খানিকক্ষণ চুপ থেকে আপা বলল, আমি মরলে সবকিছু ঠিক হয়ে যেত, আজ কেন বেঁচে গেলাম? আপা, তুমি থামবে? আমাদের কথায় মা জেগে গেছে। চোখ খোলা দেখে নিচু হয়ে আপার কপালে চুমু খেলো, শব্দ করে বসলো, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপা, তোমায় ছুরি মারলো কে? তাছাড়া তুমি ওদিকে গেছিলেই বা কেন? তিনুর মায়ের থেকে 2টা মুরগি কিনতে চেয়েছিলাম, তোর দুলাভাই দেশি মুরগি খাওয়ার কথা বলছিল সেদিন। আপা কথা শেষ করার আগে একজন নার্স এলো। রোগা লম্বা মতো একটা মেয়ে, একটা কাঁচের বোতল হাতে নিয়ে নাড়াতে নাড়াতে বলল, ওনাকে দিয়ে কথা বলাচ্ছেন কেন? এত কথা বললে তো পেটে সেলাই কেটে যাবে, তখন কি করবেন? মা খানিকটা লজ্জিত হলো। আমি মুখে কথা বলার সাথে পেটের সেলাই সম্পর্ক নির্ণয় করতে ব্যস্ত হয়ে গেলাম। নার্স মেয়েটা আপাকে ইঞ্জেকশন দিয়ে চলে গেল। এরা প্রয়োজনের বেশি 1 মিনিটও দাঁড়ায় না। দুলাভাই আসলো রাত 11টার দিকে, এসেই নিজের ব্যস্ততা বর্ণনা শুরু করলো। ব্যবসার অবস্থা ভালো হয় না, অনেক দৌড়াদৌড়ি করতে হয়। মা ওনাকে ভাত বেড়ে দিল, খেতে বসেও নানান কথা। মনে হচ্ছে ওনার বাড়ির অথবা পরিচিত কারোর বাড়িতে বেড়াতে এসেছেন। খাওয়া শেষে পকেট থেকে পান বের করে মুখে দিলেন, আঙুলের মাথায় চুন লাগাতে লাগাতে বললেন, মিতালিকে যে খুন করার চেষ্টা করেছে তাকে আমি ছাড়বো না, দরকার হলে কাঁকড়ার গর্ত থেকে টেনে বের করব। কার কলিজায় এত সাহস জানা দরকার, খুব দরকার। আমি ভালো মন্দ কিছুই বললাম না। মা আপার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল, কি অসহায় সেই দৃষ্টি। দুলাভাই নিজের কথা রাখলেন। সকাল হতে না হতে পুলিশ নিয়ে হাজির হলেন। তার ধারণা আপাকে যে খুন করতে চাইছে সে আবার চেষ্টা করবে। পুলিশের হাতে ব্যাপারটা থাকলে হয়তো কিছুটা ভরসা পাওয়া যেতে পারে। দারোগা সাহেব দুলাভাইয়ের পরিচিত। 2জন কনস্টেবল সাথে নিয়ে তিনি নিজেই এসেছেন। এসে থেকে আপাকে নানান রকমের প্রশ্ন করেছেন। আপা সেসব প্রশ্নের উত্তর দিতে চাইছে না, মুখ বেজার করে মায়ের দিকে তাকিয়ে আছে। মা দুলাভাইয়ের কাজে বেশ সন্তুষ্ট, আগ্রহ নিয়ে সব কথা শুনছে, নিজেও কিছু উত্তর দিতে চাইছে। দুলাভাই কেবিনের ভেতর থাকলেন না, বারান্দায় হাঁটাহাঁটি করছেন, মাঝে মধ্যে দরজায় উকি কথা বলছেন, কর্কশ গলা, খানিকটা কাকের মতো। শরীরটা ভালো লাগছে না, রাতে ভালো করে ঘুম হয়নি। খানিক বাদে নার্সের সাথে দুলাভাইয়ের কথা কাটাকাটি শুরু হলো। সেসব কথার কিছুটা আমার কানেও এলো। নার্স মেয়েটা কর্কশ গলায় বলেছে, আপনার হাসপাতালে পুলিশ নিয়ে এসেছেন কেন? পারিবারিক সমস্যা বাড়িতে মেটাতে পারেন না? দুলাভাই গম্ভীর গলায় বলল, আমার স্ত্রীকে খুন করার চেষ্টা করা হয়েছে। এতে খানিকটা উদ্বিগ্ন হয়ে আছি। এসব সেন্টিমেন্টাল ব্যাপার আপনি বুঝবেন না। তাছাড়া আমরা কেবিন নিয়েছি, আপনাদের সমস্যা হওয়ার কথা না। না বুঝলে না বুঝবো, কিন্তু এভাবে বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করছেন কেন? কেবিন নিয়েছেন, কেবিনের ভেতর যান। কেবিনের ভেতর এত লোক ধরে না। না ধরলে চুপচাপ দাঁড়িয়ে থাকুন, আপনার চিৎকারে অন্য রোগীদের অসুবিধে হচ্ছে। দুলাভাই শেষ পর্যন্ত সুবিধা করতে পারলেন না। মেয়েটার কথায় অন্য রকমে ঝাঁজ আছে, এসব মেয়েদের সাথে কথায় পারা যায় না। দুলাভাই গোমড়া মুখে কেবিনে ঢুকলেন, তেতো গলায় বললেন, আমার ছোট শালাকে সন্দেহ হয়, ওই পরিকল্পনা করে আমার বউকে ও বাড়িতে নিয়ে গেছিল, ব্যাপারটা একটু দেখবেন। দারোগা সাহেব আমার দিকে তাকালেন, স্বাভাবিক গলায় বললেন, সত্যি নাকি? এসব তুমি করেছো? না, আমি কিছু করিনি, আর করলেও আপনারা খুঁজে বের করুন। অপরাধী শেষ মুহূর্ত পর্যন্ত নিজের দোষ লুকিয়ে রাখতে চায়। আমি অপরাধী হলে আমিও তাই করার চেষ্টা করব। দারোগা সাহেব হাসলেন, সেই হাসিতে তৃপ্তি লুকিয়ে আছে। মায়ের মুখে আগের মতো খুশি খুশি আভা দেখা যাচ্ছে না। পুলিশরা বেরিয়ে যাওয়ার পর মা বলল, বাবা তুমি কেমন কথা বললে? রাতুল কেন মিতালিকে খুন করতে চাইবে? মা, আপনার কাছে নিজের ছেলে মেয়ে সমান হলেও আমার কাছে আমার বউ বেশি গুরুত্বপূর্ণ। কাল সকালে আপনার ছেলে আমায় কল দিয়ে বলল সে নাকি আপনার বিয়ে ঠিক করেছে। আপনি খুব একা অনুভব করেন। আগামী শুক্রবার বিয়ে, আমি যেন পরিবার নিয়ে দাওয়াত খেতে আসি। এমন অস্বাভাবিক কথায় কোনো মানুষের পক্ষে শান্ত থাকা সম্ভব না। আমিও পারলাম না। রেগে গিয়ে আপনার মেয়েকে পাঠালাম সবকিছু সামলানোর জন্য, কিন্তু কি থেকে কি হয়ে গেল। যাই হোক, পুলিশ সত্য বের করবে, আমার ধৃষ্টতায় কিছু মনে করবেন না। এখন আপনাদের বাড়িতে যাবে, পুলিশ সেখানে তদন্ত করতে যাবে। আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। মা দুলাভাইয়ের সাথে বেরিয়ে গেল। মায়ের কোমরে ব্যথা করছে, ছোট আপা আসছে, সে আসলে আমিও বাড়ি যেতে পারি। সবাই চলে যাওয়ার পর আপা অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালো, নরম গলায় বলল, আমি মরে গেলেই বা কি হতো? এত বছর বিয়ে হয়েছে, এখনো বাচ্চা হয়নি। কত লোকের কত কথা, কত অপমান, এই জীবনের কি দাম আছে বলতো? বাজে কথা বলো না তো, মেজাজ ভালো নেই। আমার জন্য তোর এত সমস্যায় পড়তে হলো, আমাকে মাফ করে দিস ভাই।
এভাবে বলছো কেন? আমার কি কিছু হয়েছে নাকি? তাছাড়া তুমি কি করেছো? হতে কতক্ষণ? তুই ওই মানুষটাকে চিনিস না, তোর ক্ষতি করতে ওর বিন্দুমাত্র দ্বিধা কাজ করবে না। তুমি কি আমাদের সাথে থাকতে পারো না? এত অপমান অত্যাচার সহ্য করে ওখানে পড়ে আছো কেন? তাছাড়া একটা বাচ্চা কি সংসারের সব? স্বামী স্ত্রী মহব্বত বলে কি কিছুই নেই? সংসারে বাচ্চা সবকিছু না হলেও বেশি অনেকটা। আর স্বামী স্ত্রীর মহব্বত সবার ভেতর থাকে না রে, সময়ের সাথে সাথে ফিকে হয়ে যায়। তোমরা ডাক্তার দেখাতে পারো না? আজকাল কত শত সমাধান আছে। তোর কি মনে হয় ভাই ওরা আমায় ডাক্তার দেখায়নি? এ শহরের এমন কোনো ডাক্তার নেই যে দেখায়নি। শুধু এ শহরে কেন, খুলনা, বরিশাল, ঢাকা কোথাও হয়তো আর কোনো ডাক্তার বেঁচে নেই। সমস্যা আমার নয়, ওই মানুষটার। সেই জন্যই ও বাড়িতে থাকতে পারি, না হলে কবেই আমায় বের করে দিয়ে দ্বিতীয় বিয়ে করে নিত। আপা আদর্শ স্ত্রীর মতো স্বামীর সব কথা মেনে চলে। এত বছর বিয়ে হয়েছে, এখনো বাচ্চা হয়নি, তবুও দুলাভাই আপাকে চোখে চোখে রাখে। একা একা কোথাও যেতে দেয় না, আমাদের বাড়িতেও আসতে দেয় না। কয়েকদিন আগে আপার খোঁজ খবর নেওয়ার জন্য কল দিয়েছিলাম। ভাগ্যক্রমে দুলাভাই তখন বাড়ি ছিল না। কথা বলার এক পর্যায়ে আপা অভিমানী গলায় বলল, তোরা তো আমায় ভুলেই গেছিস, কখনো দেখতেও আসিস না। তোর দুলাভাই সময় পায় না, আমিও যেতে পারি না। তুমি খুব আসো মনে হয়। তুমি কি কচি খুকি, একা একা আসতে পারো না? কি করব, তোর দুলাভাই তো সময়ই পায় না। সে আমাকে কখনো একা ছাড়ে না। দুলাভাই তোমায় একা ছাড়বে, বাজি ধরতে পারো। আচ্ছা বাজি, জিতলে তুই যা বলিস তাই। সেদিনের কথা রাখতেই দুলাভাইকে কল দিয়ে মায়ের বিয়ের কথা বলেছিলাম। বড় জামাই হওয়ার সুবাদে বাবা মায়ের সঙ্গে ওনার সম্মানটাও বেশ অনেকটাই জড়িয়ে। মায়ের বিয়ের ব্যাপারটা উনি একদম মেনে নিতে পারবেন না, কিন্তু এমন কিছু হবে ভাবতেও পারিনি। বড় আপাকে কিছু বলতে যাব এমন সময় ছোট আপা কেবিনে ঢুকলো। ব্যস্ত গলায় বলল, রাতুল বাড়ি যাও তো, দুলাভাই পুলিশ নিয়ে গেছে। একটু আগে ভাইয়া কল দিল। দুলাভাই যে কি করে না। তড়িঘড়ি হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। এই ঝামেলা কোথায় গিয়ে শেষ হবে বুঝতে পারছি না। বাড়ির অবস্থা দেখার মতো। দারোগা সাহেব, দুজন কনস্টেবল আর একজন মহিলা পুলিশ নিয়ে এসেছেন। মহিলা পুলিশটা তিনুর মা আর ভাবির সাথে কথা বলছে। ভাবি সেসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে কাঁদছে। কনস্টেবল দুজন বাড়িঘর তল্লাশি করছে। ভাইয়া আর দুলাভাই দারোগা সাহেবের পাশে দাঁড়িয়ে আছে। তিনজনই চুপচাপ। নীরবতা কাটিয়ে দুলাভাই বলে উঠলেন, স্যার আপনাকে যা বলেছিলাম রাতুলের ব্যাপারটা, ওদিকটা একটু নজর দেবেন। ভাইয়া কৌতূহলী হয়ে বলল, রাতুলের কোন ব্যাপার? আপনার দুলাভাই রাতুলকে সন্দেহ করেছে, এ ব্যাপারে আপনার কি মত? ভাইয়া গম্ভীর গলায় বলল, আমাদের 4 ভাই বোনের মধ্যে কোনো সমস্যা নেই, এসব অবান্তর কথায় কান দিবেন না। আর দুলাভাই, আপনি এমন কথা ভাবেন কি করে? দুলাভাই উত্তর দিলেন না, শুকনো মুখে এদিক ওদিক তাকাতে লাগলেন। ভাইয়া ভাবিকে নিয়ে বেরিয়ে গেল। তাদের নাকি অফিসে দেরি হয়ে যাচ্ছে। শুক্রবার কিসের অফিস কে জানে। কথাবার্তার এক পর্যায়ে জানতে পারলাম তিনুর মা সেদিন বাড়িতে ছিল না। এসব কেসের সাথে তার কোনো সম্পর্ক নেই। তাছাড়া আপার সাথে তার কোনো প্রকার শত্রুতা নেই। তাকে যেন এসব বিষয়ে না জড়ানো হয়। ভাবিও বিশেষ কিছু বলতে পারেনি। দুলাভাই আমার ব্যাপারে কোনো প্রমাণ দিতে পারছে না। সবকিছু দেখে দারোগা সাহেব দীর্ঘশ্বাস ছাড়লেন। পরক্ষণেই ঝলমলে গলায় বললেন, সব কেসের শুরুতে এমন অবস্থা থাকে, আস্তে আস্তে ধোঁয়াশা কেটে যাবে। আর একবার হাসপাতালে যেতে হবে, ওনার সঙ্গে কথা বলা খুব জরুরি। তবে আজ আর সময় পাবো না। দুলাভাই দারোগা সাহেবের সাথে চলে গেলেন। যাওয়ার সময় একবার আর চোখে আমার দিকে তাকালেন। আমি মুচকি হাসলাম, রহস্যময় হাসি। এ হাসি ওনাকে বেশ অস্বস্তিতে রাখবে। সন্ধ্যা নাগাদ আবার হাসপাতালে গেলাম। আপার অবস্থা আগের চেয়ে বেশ ভালো। অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনের কারণে ব্যথা খানিকটা কমে আসছে। ক্ষত শুকাতে শুরু করেছে। গিয়ে আপার পাশে বসলাম, কপালে হাত রেখে কোমল গলায় বললাম, আপা সেদিন তোমায় কে আঘাত করেছিল, তুমি কি তাকে দেখোনি? আপা স্বর নিচু করে বললেন, না দেখিনি, তবে তার গা থেকে তোর গায়ের গন্ধ আসছিল। পরনে ছিল তোর লাল শার্ট, লোকটার হাতে তোর মতো তিল। তবু আমায় বিশ্বাস হচ্ছিল না যে ওটা তুই ছিলি। দুলাভাই দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলল, ভালোই চলছে তাহলে। আমি মরি তার জন্য আর সে মরে। এই কথাটা সত্যি হলেও নেহাত কুরুচিপূর্ণ, না হলে শেষ করতে পারতাম। মা দুলাভাইয়ের পাশে দাঁড়িয়ে হতাশ চোখে আমাদের দিকে তাকিয়ে রইল। মায়ের চোখ দেখে মনে হচ্ছে এখনই পানি বেরিয়ে আসবে। কি মমতা সেই চোখে, যেন সাগরের সব পানি 2 চোখে লুকিয়ে আছে। রাত 11টা। রাত পেরোলেই আপার হাসপাতালে থাকার 4 দিন পূর্ণ হবে। মাকে কল দিয়ে বলেছে, আপনার মেয়ে আমার বিশ্বাস ভেঙে দিয়েছে। আমি এমনটা আশা করিনি, কখনো না। সে কিভাবে একজন অপরাধীকে লুকিয়ে থাকতে সাহায্য করে? হোক সে নিজের ভাই, অপরাধী তো অপরাধী।
সর্বোপরি বলতে গেলে আপনার মেয়ে আমায় কখনো আপন ভাবেনি। আপনারা আপনাদের মতো থাকুন, আমার এসব ভালো লাগছে না। এসব কথা শুনে মা খানিকটা বিচলিত হলেও আপা তেমন প্রতিক্রিয়া নেই, বরঞ্চ আনন্দেই আছে। রাতুল, কি ঘুমিয়ে গেছিস? না আপা, জেগে আছি। কিছু বলবে? তোর লাল শার্টটা হারিয়ে গেছিল না, মনে করে দেখতো। আমি তেমন কিছু মনে করতে পারলাম না। লাল শার্টটা কেনা বাদ দিয়ে 4 বছর হয়ে গেছে। আগের চেয়ে খানিকটা মোটা হয়ে গেছি। আগে শার্টগুলো টাইট হয়ে যায়। আমায় চুপ থাকতে দেখে আপা বলল, কি রে, কথা বলছিস না কেন? মনে নেই তোর? আমি বললাম, না আপা, মনে করতে পারছি না। মাঝরাতে তুমি লাল শার্ট নিয়ে পড়লে কেন? ঘুমাও। ডাক্তার তোমায় রাত জাগতে নিষেধ করেছে। তোকে বলেছিলাম না আমার উপর যে হামলা করেছিল তার পরনে তোর লাল শার্টটা ছিল? হ্যাঁ বলেছিলে, কিন্তু হুট করে তোর লাল শার্ট চিনে ফেলার কোনো যুক্তি নেই। কত শত শার্টের রং লাল, তা ঠিক আছে? কি বলতে চাইছো? শেষবার তোর গায়ে ওই লাল শার্ট দেখেছি আমাদের বাড়িতে, মানে তোর দুলাভাইয়ের বাড়িতে, ঈদের সময়। বাজি পোড়াতে গিয়ে তোর জামার খানিকটা অংশ পুড়ে গেছিল। আমি সেই জায়গাটা লাল সুতা দিয়ে সেলাই করে দিয়েছিলাম, কিন্তু তুই ভীষণ রাগ করলি, জামাটা না নিয়েই ফিরে গেলি। মনে পড়েছে? ওই জামাটা আমি আলমারিতে তুলে রেখেছিলাম, পরে ভাবির কাছে দিয়েছিলাম তোকে দেওয়ার জন্য। কি সব বলছো? ভাবি তো কখনো কোনো জামা দেয়নি। আচ্ছা, এসবের সাথে ভাবি জড়িয়ে নেই তো? পুলিশের উপর আমার কোনো বিশ্বাস নেই। তুই একটু নিজের মতো করে খোঁজ লাগা। মনে হচ্ছে এসব কোনো গভীর ষড়যন্ত্র। আমি ভালো মন্দ কোনো উত্তর দিলাম না, চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইলাম। চাঁদের আলোয় শহরটা অন্যরকম লাগে, অদ্ভুত সুন্দর। রাস্তায় ল্যাম্পপোস্টের আলো জ্বলছে। সকাল হতে না হতে দুলাভাই এসে হাজির। এসে মায়ের হাতে পায়ে ধরে মাপ চাইতে আরম্ভ করেছে। রাগের কারণে তার মাথা ঠিক ছিল, ইত্যাদি ইত্যাদি। সেসব কথা শুনতে ইচ্ছে করল না। চুপচাপ হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। আবার কথা মতো কাজ করতে গেলে একজন গোয়েন্দা খোঁজ করতে হবে। আমার পক্ষে এসব কেস সমাধান করা সম্ভব না। সবাইকে ধরে ধরে পেঁচানো প্রশ্ন করো, কে কি উত্তর দেয় খেয়াল করে শোনো, খুবই ঝামেলার কাজ। আমার এক বন্ধু এসব ব্যাপারে বেশ আগ্রহ ছিল। শুনেছি কয়েকটা কেসও সমাধান করেছে। কেস সমাধান করলে নাকি মোটা টাকা পাওয়া যায়। মোবাইল ঘেঁটে তার নম্বর বের করলাম। ওর সাথে যোগাযোগ নেই অনেকদিন। নম্বরটা চালু আছে কিনা কে জানে। আল্লাহর নাম দিয়ে কল দিলাম, না, রিং হচ্ছে। 2 বার রিং হওয়ার পর কল রিসিভ হলো। ওপাশ থেকে একটা মেয়ের ঋণঋণী মিষ্টি গলা শোনা যাচ্ছে। মেয়েটা খুব সুন্দর করে সালাম দিল। নরম গলায় বলল, কে আপনি? এটা কি পারভেজের নম্বর? হ্যাঁ। নম্বরটা তো ভাইয়ের, কিন্তু ভাইয়া আপাতত বাসায় নেই। মাগরিবের আগে তাকে পাওয়া যাবে না। খুব বেশি দরকার হলে নদীর পাড়ে চলে যান, ভাইয়া সেখানে মাছ ধরছে। রোগা মতো ফর্সা একটা ছেলে একটা বকুল গাছের নিচে বসে বড়শি দিয়ে মাছ ধরছে। খাওয়ার জন্য একটা দোকানে ঢুকলাম। একটা পরোটা 10 টাকা, ডিম ভাজা 20 টাকা। আজকালকার দিনে টাকার কোনো মূল্য নেই। পকেটে মাত্র 100 টাকার একটা নোট পড়ে আছে। বেকার অবস্থা না ঘুচলে পকেটের উন্নতি হওয়ার কোনো লক্ষণ নেই। খাওয়া শেষে বাড়ি ফিরে এলাম। পারভেজের সাথে দেখা করতে নদীর পাড়ে যেতে ইচ্ছে করলো না। একবার সন্ধ্যাবেলা ওদের বাড়ি যাব। আন্টি খুব সুন্দর চা বানায়, চিনি একদম পারফেক্ট থাকে, চায়ের উপর স্বর ভাসে না। ভাবির মোবাইলটা চেক করতে হবে। আপা বোধহয় ভাবিকে সন্দেহ করেছে, কিন্তু এসব কাজে ভাবির কি লাভ? আপাদের সাথে ভাবির গলায় গলায় প্রেম। রাতুল, কখন এলে? আপার কি অবস্থা? মায়ের কোমরে ব্যথা করেছে? এই তো এখনই এলাম। আবার অবস্থা আগের চেয়ে বেশ ভালো। মায়ের কোমরে ব্যথা নেই। যাক, ভালোই হলো। সকালে খেয়েছো? না, খেলে এসো, বিরিয়ানি রান্না করেছি। তুমি আজকাল রান্না বান্নাও শুরু করেছো? বেশ ভালো। কেন, তোমার ভাবি বুঝি রাঁধতে পারে না? পারলেও তেমন একটা রান্না করে না। যাই হোক, বাদ দাও। আবার খবর শুনে মনটা ভালো লাগছে। তুমি খেতে আসো। মুখ দেখে মনে হচ্ছে পেট খালি আছে। ভাবি রান্নাঘরে চলে গেল। আমার পেটে খুব একটা খালি নেই, কিন্তু বিরিয়ানির নাম শুনে খিদে লাগলো। এই খাবারের সাথে কিছুর তুলনা হয় না। ভাবি প্লেট সাজিয়ে দিল। খুব সুন্দর পরিবেশনা। প্লেটের কোনায় সালাড, বাটিতে দই, যেন কোনো উৎসব বাড়ি। খাবারের স্বাদটাও অসাধারণ। কয়েক গাল মুখে দেওয়ার পর থেকে অদ্ভুত লাগতে শুরু করলো। কেমন যেন গলা জ্বলছে, শরীরের ভেতর খারাপ লাগছে, বমি পাচ্ছে। খাবার শেষ করতে পারলাম না, তার আগেই বমি শুরু হলো। শব্দ শুনে ভাবি দৌড়ে এলো। ব্যস্ত গলায় বলল, কি হলো তোমার? খাবারে কোনো সমস্যা নাকি? জানি না, খুব খারাপ লাগছে। মাথায় পানি দিয়ে শুয়ে থাকো।
আমি ওষুধ দিয়ে দিচ্ছি। ভাবি দুটো ওষুধ দিয়ে গেল। একটা ওষুধের রং সবুজ, দেখে মনে হলো কোনো ফলের বীজ। ওষুধ খেয়ে বিছানায় পিঠ এলিয়ে দিলাম। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। যখন ঘুম ভাঙলো তখন রাত হয়ে গেছে। জানালা দিয়ে চাঁদের আলো ঘরে ঢুকছে। আমার মাথার কাছে একজন নারী মূর্তি। পরনের নীলচে শাড়িটা চাঁদের আলোয় জ্বলজ্বল করছে। সে আমার কপালে হাত বুলিয়ে দিচ্ছে। কত স্নেহ মিশিয়াছে এ ছোঁয়ায়। ছোট আপা কখন এলে? বিকেলে। তোর কেমন লাগছে এখন? ভালো লাগছে। তুমি কষ্ট করে আসতে গেলে কেন? দুলাভাই একা থাকবে। ওসব চিন্তা করতে হবে না, অফিস থেকে ফিরে খেয়ে নেবে। কি হয়েছে বলতো? কি হচ্ছে? পুলিশ বড় আপার ব্যাপারে কোনো কিছু করতে পারছে না। দুলাভাই আবার বিকেলে আপার সাথে ঝগড়া করেছে। তুই অসুস্থ। ভাবি সন্ধ্যা থেকে কাঁদছে। ভাবি কাঁদছে কেন? ভাইয়া আসছে না তাই। কোনো মেয়েকে নিয়ে নাকি পালিয়ে গেছে। এসব কি বলছো তুমি? সত্যি নাকি? জানি না। আমার মোবাইল বাজছে। বালিশের পাশ থেকে মোবাইলটা বের করে কানে ধরলাম। ওপাশ থেকে ভাইয়ার গলা শোনা গেল। ভাইয়া মিনমিনি গলায় বলল, রাতুল, তুই যেখানেই থাকিস এক্ষুনি হাসপাতালের পেছনে চলে আয়। কোনো প্রশ্ন করবি না। কাউকে কিছু বলার দরকার নেই। চুপচাপ চলে আসবি, কুইক। ফোন নামিয়ে রাখলাম। ছোট আপা বলল, কে কল দিয়েছে? কেউ না, আমার একটু কাজ আছে, আমাকে যেতে হবে। কোথায় যাবি? পারভেজের সাথে দেখা করতে। পারভেজ কে? আমার গোয়েন্দা বন্ধু। টেনশন করো না, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। ভাইয়ের সাথে কতবার এমনভাবে দেখা করেছি ঠিক নেই। হুট করে কল দিয়ে তার কাছে যেতে বলে। প্রতিবার কোথাও না কোথাও ঘুরতে গেছি, কিছু না কিছু খেয়েছি, কিন্তু আজ ব্যাপারটা অন্যরকম লাগছে। কেমন একটা ভয় ভয় করছে। বের হওয়ার আগে পারভেজকে কল দিলাম। এবারও মেয়েটা কল ধরেছে। রিনরিনি গলায় জানালো তার ভাই এখনো বাড়ি ফেরেনি। কখন ফিরবে বলতে পারছে না। বোধহয় আজ কোনো মাছ পায়নি, তাই এখনো ফেরেনি। ভাই আসলে তাকে আমার কথা জানাবে। দীর্ঘশ্বাস ফেলে রিকশায় চড়ে বসলাম। রাত খুব বেশি না, রাস্তায় লোকের ভিড়। কেউ কেউ ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা চটপটে খাচ্ছে। হঠাৎ একটা মেয়ের দিকে চোখ আটকে গেল। সেদিনের সেই মহিলা পুলিশটা। দুহাত ভরে চুড়ি পরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। পরনে লাল রঙের সালোয়ার কামিজ, ওড়নাটা কোমরে বাঁধা। অদ্ভুত লাগলো ব্যাপারটা। পুলিশের এমন সাজ হবে কেন? নাকি কোনো অপরাধীকে ধরতে এমন সেজেছে? ভাইয়া হাসপাতালের পেছনে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে। এদিকে তেমন লোকজন নেই। পরিষ্কার রাস্তা। ল্যাম্পপোস্টের আলোয় চিরপরিচিত মানুষটাকে বড্ড অদ্ভুত দেখাচ্ছে, একদম অচেনা। তার ডান হাতে একটা ছুরি চকচক করছে। ভাইয়া আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। কি অদ্ভুত সেই হাসি! সারা শরীরে লোম দাঁড়িয়ে যায়। এ কি, রাস্তাটা এত দুলছে কেন? রাস্তা কি দুলতে পারে? না না, এই আমার মনের ভুল। আমার মস্তিষ্ক ভুল দেখাচ্ছে, অথচ এই পথকে অসীম মনে হচ্ছে। ভাইয়া এগিয়ে এসে আমার হাত ধরলো। মততা মেশানো ভীতু গলায় বলল, ঠিক আছিস? এমন কাঁদছিস কেন? জ্বর নাকি? উত্তর দিলাম না। ভাইয়া কপালে হাত রাখলো, বরফের মতো ঠান্ডা হাত। ব্যস্ত গলায় বলল, গায়ে তো জ্বর। জ্বর বাঁধালে কিভাবে? জানি না। কেন ডেকেছ আমায়? খুন করতে চাও? বড় আপাকে মারতে পারোনি বলেই কি আমায় মারতে চাইছ? ভাইয়া জোরে চিৎকার করে উঠল। ব্যস্ত গলায় বলল, রাতুল, কি হয়েছে তোর? বিড়বিড় করে কি বলছিস? তোর শরীর ভালো নেই। কৃষ্ণচূড়া গাছের নিচে গিয়ে বসলাম দুজনে। গাছটার নিচ ছান বাঁধানো। ভাইয়ার হাতের ছুরিটা আমার দিকে উঁচু করে ধরে বলল, এটাকে চিনতে পারছিস? খুব ভালো মতো দেখে বললাম, না, চিনতে পারছি না। মনোযোগ দিয়ে দেখ, এই ছুরিটা আমরা দুজনে আব্বার সাথে গিয়ে বানিয়ে এনেছিলাম। ছুরিতে আমাদের নামও খোদাই করা আছে। বিয়ের পর বড় আপা এই ছুরিটা নিয়ে গেছিল। এই ছুরি ছাড়া সে কাজ করতে পারত না। হ্যাঁ, মনে পড়েছে। তুমি এটাকে কোথায় পেলে? তিনুদের ঘরের ওদিকে ঝোপের ভেতর। এমনভাবে পড়েছিল যেন কেউ দূর থেকে ছুঁড়ে মেরেছে। ছুরিতে রক্ত আছে নাকি? না, নেই। তবে আমার ধারণা আপাকে এই ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। কিভাবে বুঝলে? ছুরিটা আপার বাড়ি থেকে একা একা ওখানে যায়নি, কেউ না কেউ নিয়ে এসেছে। তাছাড়া অমন ঝোপে ঝাড়ে কেউ ছুরি নিয়ে যায় না। হতেও পারে। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে আছে। খাপছাড়া খাপছাড়া ভাব। কোনো কিছু এলোমেলো হয়ে নেই। সবকিছু পরিকল্পনা করা, শুধু আমাদের চোখে পড়ছে না। এই বড় পাকা হাতের কাজ সহজে বোঝা যাবে না। কে করবে এমন? তুমি কি কাউকে সন্দেহ করছো? দুলাভাই তো আমায় সন্দেহ করেছে। আমার আবার তাকেই সন্দেহ হয়। বিপরীতমুখী ব্যাপার। আমারও দুলাভাইকে সন্দেহ হয়। লোকটা মোটেও সুবিধার না। আপাকে ঘাট থেকে নামাতেই এমনটা করতে পারে। তালাক দিলেই বা দোষ কি? সোজা মারতে চাইবে কেন? আপা প্রথম থেকেই স্বামী ভক্ত। স্বামীকে ভালোবেসে বাপের বাড়ি থেকে যা পেয়েছে দুহাতে নিয়ে গেছে। দাদির গহনা থেকে শুরু করে মায়ের আংটি পর্যন্ত। এমনকি ওর বরের কথায় ছোট আপার হীরের আংটিও চুরি করেছে।
সবকিছু মিলিয়ে এমন বউকে তালাক দিলে সেসব জিনিসপত্র নিয়েছে সবকিছু ফেরত দিতে হবে। এতে তার অনেক ক্ষতি হয়ে যাবে। ছোট আপার আংটির ব্যাপারটা তুমি জানো? শুধু জানি না, ছোট আপাকে অমন একটা আংটিও বানিয়ে দিয়েছি। ব্যাপারটা আমি আর ছোট আপা বাদে আর কেউ জানে না। আমি কখনো ভাই বোনের সম্পর্ক নষ্ট করতে চাইনি। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি। ভালো মন্দ পর্যন্ত বিচার করিনি। চেয়েছি যেন সবাই ভালো থাকে। বড় আপা বলছিল হামলাকারীর পরনে আমার লাল শার্ট ছিল। সেই শার্ট আবার বড় আপা ভাবির কাছে দিয়েছিল। এ ব্যাপারে কিছু জানি না। তদন্তের ব্যাপারে নিজেকেও বিশ্বাস করতে নেই। বাড়ি গিয়ে ভাবির কাছে জিজ্ঞেস করে দেখিস। আচ্ছা বেশ। আমার কি মনে হয় জানো, সবকিছুর সাথে তিনুর মায়ের কোনো যোগাযোগ আছে। না হলে এত জায়গা থাকতে ওর বাসার কাছেই কেন? সব দিক থেকে দুলাভাইকে সন্দেহ হয়। এখন দরকার প্রমাণ। আমি পুলিশে সবকিছু জানিয়েছি, ওরা তদন্ত করছে। দেখা যাক কি হয়। ভাইয়া বল, একটু আগে সেই মহিলা পুলিশকে দেখলাম যে আমাদের বাড়িতে গেছিল। আগে বলবি না? চল, কোথায় দেখেছিস? সে জায়গা কাউকে পেলাম না। লোকজনের ভিড়ে মেয়েটা হারিয়ে গেছে। এতটা দৌড়ে আসার ফলে ভাইয়া খুব হাঁপাচ্ছে। রাতুল দুটো ঠান্ডা কিনে নিয়ে এসে রিকশায় ওঠে। বাড়িতে ভাবি কাঁদছে। তুমি নাকি কোনো মেয়ের সাথে পালিয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। জেনে শুনে এমন করো কেন? ভালো লাগে। ভাবিকে কাঁদাতে তোমার ভালো লাগে? তুমি তাকে ভালোবাসো না? উফ, আমায় হারানোর ভয়ে কাঁদলে বেশ ভালো লাগে, অন্য ব্যাপারে নয়। তুই এখন বুঝবি না, পরে বুঝবি। তোকেও বিয়ে দিতে হবে দেখছি। এ কি, আমার এমন অদ্ভুত লাগছে কেন? বিয়ের কথা শুনে লজ্জা পাচ্ছি না তো? আয়না থাকলে একবার দেখে নিতাম লাল হয়ে গেছি কিনা। নাকি ছেলেদের গাল লাল হয় না? এটা কি শুধু মেয়েদের ক্ষেত্রেই? ফজরের আজান হয়েছে বেশ আগে। আকাশ পরিষ্কার হয়ে গেছে। জানালা গলে ঠান্ডা হাওয়া আসছে। দরজার ওপাশ থেকে ভাইয়ার গলা শোনা গেল। ফিসফিস করে কথা বলছে, পরিষ্কার বোঝা যাচ্ছে না। কি হয়েছে? এত সকালে ডাকছো কেন? তিনুর মায়ের সাথে কথা বলতে যাব। তোর ভাবি কাল রাতে অ্যালার্জির ওষুধ খেয়েছে। 8টার আগে উঠবে না। ছোট আপার কথা তো জানিসই। চলে আয়। ভাইয়ের সাথে তিনুদের ঘরের দিকে গেলাম। তিনুর মা দরজার পাশে বসে কুরআন শরীফ পড়ছে। আমাদের দেখে ঘোমটাটা একটু টেনে দিল। স্বাভাবিক গলায় বলল, কিছু বলবেন? ভাইয়া স্বর নিচু করে বলল, তোমার সাথে কথা আছে, খুব জরুরি। কি কথা বলেন? আপার ঘটনার দিন তুমি কোথায় ছিলে? তিনুর সাথে স্কুলে গেছিলাম। চাইলে মাস্টারের কাছে জিজ্ঞেস করতে পারেন, তারা সবাই আমাকে দেখেছে। আহা, আমরা তোমায় বিশ্বাস করছি। তোমার সাথে কি কারো শত্রুতা আছে? কেমন শত্রুতা? এমন কেউ যে তোমার ক্ষতি করতে চাইবে? না ভাই, তেমন কেউ নেই। মনে করে বলো। একজন মানুষ মরতে বসেছিল। সত্যি কথা বলতে সবাইকেই আমার শত্রু মনে হয়। তিনুর বাবা মারা যাওয়ার পর শ্বশুরমশাই খুব অশ্লীল কাজ করতে চেয়েছিল। সে থেকে কাউকে বিশ্বাস করি না। সে বাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে উঠলাম। তারা আমায় আবার ফিরিয়ে দিতে চায়। কতই বা বয়স আমার, পোরেরা তাদের কাছে থাকবে, কিন্তু আমার মন তাদের সায় দেয়নি। বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেছি। কিন্তু এইরূপ বড্ড বেশি সমস্যা করেছে আমার জীবনে। কত শত প্রস্তাব পেয়েছি, বিয়ের, প্রেমের। দুলাভাইও তোমায় কুপ্রস্তাব দিয়েছিল, তাই না? তিনুর মা বোধহয় খানিকটা বিব্রত বোধ করলো। স্বর বদলে বলল, হ্যাঁ, কিন্তু ঝগড়ার পরে আর দেয়নি। তবে ওনার ভাইও খুব অসভ্য। কে, শরীফ? হ্যাঁ, আমি অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছে, বিয়েও করতে চেয়েছে। একদিন উপায় না দেখে বড় ওপার কাছে নালিশ করলাম। তারপর থেকে সব ঠিকঠাক। শরীফ তোমায় কোথায় বিরক্ত করতো? সে তো আমাদের বাড়িতে আসে না। সব জায়গায়, রাস্তাঘাট, তিনুর স্কুলের পথে। তোমায় অনেক ধন্যবাদ। তিনুর মা ভালো মন্দ কিছু না বলে ঘরের ভেতর চলে গেল। বোধহয় সে এখন কিছুক্ষণ কাঁদবে। অশ্রু ভেজা চোখ কাউকে দেখাতে চায় না। ভাইয়া চোখ মুখ চকচক করছে, যেন বিরাট কিছু করে ফেলেছে। রাতুল, চল পুকুর পাড়ে গিয়ে খানিকক্ষণ বসি। সিঁড়ি বাঁধানো পুকুর, পুকুরের দুপাশে ফুল গাছ, সবকিছু ভাইয়ার নিজে হাতে করা। মানুষটা বড্ড গোছালো স্বভাবের। কিছু বুঝতে পারছিস? না, বিশ্বাস হলো না। যাই হোক, আমিই বলছি। আমার মনে হয় এসবের পেছনে শরীফ জড়িয়ে আছে, তার সাথে দুলাভাই। দুজনে মিলে এসব করেছে। সম্পূর্ণ দোষ তোর ওপর চাপিয়ে দেওয়ার জন্য তোর মতো সেজে এসেছিল। শরীফ এসেছিল নিশ্চয়ই। দুলাভাইয়ের যে ভুঁড়ি। দুজনেই শব্দ করে হেসে উঠলাম। ভালো লাগছে, বেশ ভালো। দুজন মিলে সোজা রান্নাঘরে চলে গেলাম। ভাবি চুলার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। খানিকটা চুপি সারে বলা চলে। ভাইয়া ভাবিকে হাসতে হাসতে বলল, শরীফের সাথে কথা বলছো নাকি? ভাবি চমকে উঠল। তার হাত থেকে মোবাইল পড়ে গেল। ভাইয়া সযত্নে মোবাইলটা হাতে তুলে নিল। কল লিস্ট বের করে আমায় দেখিয়ে বলল, কার কল দেখছিস?
কল লিস্টের শেষ নম্বরটা শরীফ ভাই নামে সেভ করা। কয়েক সেকেন্ড আগেই কথা হয়েছে। আমি হকচকিয়ে গেলাম, কিন্তু ভাইয়া তখনও হাসছে। কি সুন্দর সেই হাসি! এই মুহূর্তে কেউ এত সুন্দর করে হাসতে পারে কিভাবে? নাকি ভাইয়া আগে থেকেই সবকিছু জানে? ওদের এসব পরিকল্পনা নয় তো? ভাবির মুখে ভয়ের ছাপ দেখা যাচ্ছে না। ছোট আপা কোথায়? আমি তাকে ডাকবো? চিৎকার করব? আজকাল বড্ড অদ্ভুত লাগছে সবকিছু। হঠাৎ চোখের সামনে অন্ধকার হয়ে যায়, চোখে ঘুম জড়িয়ে আসে, যেন কত হাজার বছর না ঘুমিয়ে আছি। কি তীব্র সেই ঘুমের তেষ্টা! ভাইয়ার ঠোঁট থেকে হাসির রেখা মুছে গেছে। একরাশ কালো মেঘ এসে ভিড় করেছে হাস্যোজ্জ্বল মুখে। শরীফের সাথে কি কথা বলছিলে? ভাইয়ার প্রশ্নে ভাবি একটু ঘাবড়ে গেল। আমতামতা করে বলল, তেমন কিছু না, এমনি খোঁজ নিচ্ছিল। তুমি কোথায় আছো জানতে চাইল। তুমি কি বললে? বলেছি বাড়িতেই আছো। কিন্তু শরীফ হঠাৎ তোমার কথা জানতে চাইলো কেন বুঝলাম না। আমাদের বের হতে হবে, খাবার রেডি করো। ভাইয়া আমার হাত ধরে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। চাপা গলায় বলল, আজ অনেক কাজ আছে, তাড়াতাড়ি খেয়ে বের হতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। কোথায় যাব আমরা? আর তুমি ভাবির কথা বিশ্বাস করে নিলে? হয়তো শরীফের সাথে অন্য ব্যাপারে কথা হচ্ছিল। হলেও জানতে পারতাম, কল রেকর্ড করা থাকবে। চিন্তা করিস না, আজ অপরাধী ধরা পড়বে। ভাবিকে লাল জামার কথা জিজ্ঞেস করেছিলে? হ্যাঁ, তার কিছুই মনে নেই। ভাইয়া নিজের রুমে চলে গেল। ভাবির ব্যাপারটা আমি বিশ্বাস করলাম। ভাবি কখনো মিথ্যে কথা বলে না। সেবার মায়ের ব্যাংক থেকে 5,000 টাকা হারিয়ে গেল। মায়ের ভীষণ মন খারাপ। কোথায় না কোথায় রেখেছে, মনে করতে পারছে না। সবাইকে অবাক করে দিয়ে ভাবি বলল, টাকাটা আমি নিয়েছি, খুব প্রয়োজন ছিল। আপনাকে খুঁজছিলাম কিন্তু পাইনি, বেতন পেলে দিয়ে দেব। সবাই মনে করেছে ভাবি মাকে সান্ত্বনা দিতে চাচ্ছে, কিন্তু না, সে সত্যিই বলেছিল মায়ের ব্যাগ থেকে টাকা নিতে। আমি দেখে ফেলেছিলাম। ভাবি অবশ্য আমাকে দেখেনি। সকালে রান্না শেষ। গরম ভাতের সাথে 2 রকমের ভর্তা, ডিম ভাজা আর পাতলা ডাল। খাবারগুলো টেবিলের উপর খুব সুন্দর করে সাজানো, দেখলেই খেতে ইচ্ছে করে। তবে ভাইয়া খাওয়ার সময় দিল না। হাত ধরে টানতে টানতে বলল, চল, দেরি হলে আর পাবো না। ভাবি হাঁ করে আমাদের চলে যাওয়া দেখল। ছোট আপা মাত্রই ঘুম থেকে উঠেছে। এ দৃশ্য দেখে সে খুব হাসছে। এমন তড়িঘড়ি করে নিয়ে এলে কেন? কোথায় যাচ্ছি? আপাতত বাস স্ট্যান্ডে। সেখানে না পেলে বিমানবন্দরে যেতে হবে। সেরকম হলে তুই যশোর যাবি, আমি ঢাকা যাব। কেন যাব? শরীফকে ধরতে। ও দেশ ছেড়ে চলে যাচ্ছে। তোমায় কে বলল? সকালে তোর ভাবিকে কল দিয়ে বলেছে। আমাদের সন্দেহের ব্যাপারে শরীফের ধারণা নেই। তুমি এতটা নিশ্চিত হচ্ছ কিভাবে? এটা তো ওর চাল হতে পারে। পারে না। কাহিনীর খানিকটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। এসব কাজের পেছনে শরীফ দায়ী, কিন্তু কেন তা জানি না। দুলাভাই নিজের ভাইকে বাঁচানোর জন্য নকল পুলিশ নিয়ে এসেছে। কদিন পুলিশ পুলিশ খেলা চলবে। এই সুযোগে ভাইকে দেশের বাইরে পাঠিয়ে দেবে। এত সব খবর তোমায় কে দেয়? আমার এক বন্ধু দেয়। ওকে একটু খোঁজ নিতে বলেছিলাম। বাহ, পাক্কা গোয়েন্দা হয়েছে দেখছি। বলছিস? হ্যাঁ, বললাম। আপার অবস্থা জানো? দুলাভাই কোথায়? আপা আগের থেকে বেশ ভালো, ক্ষত শুকোতে শুরু করেছে। কদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। সকালে রোদ এত তীব্র হয় জানা ছিল না। গা পুড়ে যাওয়ার মতো রোদ, অথচ ঠান্ডা হাওয়া বইছে। রিক্সা নিয়ে বাস স্ট্যান্ড চলে গেলাম। ভাইয়ার সন্দেহ শতভাগ ঠিক। দুলাভাই শরীফকে নিয়ে একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। শরীফ যতটা সম্ভব নিজেকে আড়াল করে রাখছে। ভাইয়া ওদের দিকে এগিয়ে গিয়ে সালাম দিল। হাসি মুখে বলল, বেআই সাহেব কোথায় যাচ্ছ নাকি? শরীফ হাসতে চেষ্টা করে বলল, হ্যাঁ বেআই, ঢাকায় একটা চাকরি পেয়েছি, ওখানেই থাকবো। কেমন চাকরি? ভালো চাকরি। মেয়ের বাপরা এক চান্সে মেয়ে বিয়ে দিয়ে দেবে, এমন ভালো। আমি তোমার বিনা পয়সায় খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি, যদি তুমি চাও। দুলাভাই পাশে দাঁড়িয়ে উসখুস করছে, হয়তো কোনো দুশ্চিন্তায় আছেন। ভাইয়া আমার দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসল। আমি স্বাভাবিক গলায় বললাম, দুলাভাই শুধু নিজের ভাইকে চাকরির ব্যবস্থা করে দিলেন, আমি কি আপনার পর? দুলাভাই হাসলেন। বিব্রতকর পরিস্থিতি এড়াতে মানুষ এমন করে হাসে। তরল গলায় বললেন, তোমার জন্য ব্যবস্থা করব, সময় আসুক, তোমার আপা সুস্থ হোক। আমি হাসলাম। দুলাভাই কিছু একটা ভেবে বললেন, তোমায় সন্দেহ করে ভুল করেছিলাম। পুলিশের সাথে আমার কথা হয়েছে, ওরা তোমার ব্যাপারে কোনো সূত্র পায়নি। কিছু মনে করো না ভাই, ওই পরিস্থিতিতে কিছু খেয়াল ছিল না। ভাইয়া দুলাভাইয়ের কাঁধে হাত রেখে বলল, নাকি নিজের ভাইকে বাঁচাতে আমার ভাইকে ফাঁসিয়ে দিচ্ছিলেন? কাজটা কি ঠিক? এসব কি বলছে তুমি? মাথা ঠিক আছে তোমার? খুব আছে। 4-5 জন পুলিশ এসে আমাদের ঘিরে ধরল। শরীফ বোধহয় খুব ভয় পেয়েছে। দৌড়ে পালাতে গেল, কিন্তু লাভ হলো না। একজন পুলিশ ওর হাত চেপে ধরল। পুলিশটার মুখ দেখে মনে হচ্ছে হাত ভেঙে ফেলবে। দুলাভাই, সব খেলা শেষ। আপনার ভাই যেমন আপনার কাছে প্রিয়, আমার ভাই বোনও আমার কাছে প্রিয়।
দুলাভাইয়ের চোখে মুখে আতঙ্ক, শেষ রক্ষা করতে না পারার আফসোস। পুলিশের জিপে করে থানায় গেলাম, ওখানেই জিজ্ঞাসাবাদ হবে। দারোগা সাহেব নিজেই আমাদের যেতে বললেন। দুলাভাই আর শরীফ চেয়ারে বসে আছে, একজন কনস্টেবল লাঠি হাতে ওদের পাশে দাঁড়ানো। দারোগা সাহেব বরফ শীতল গলায় বললেন, আশা করি পুলিশের জিজ্ঞাসাবাদের ব্যাপারে ধারণা আছে। যদি সত্যিটা বলে দাও তাহলে কষ্ট কিছুটা কম হবে, না হলে তো বুঝতেই পারছো। শরীফ চাপা গলায় বলল, ভাইয়ার কোনো দোষ নেই, সব দোষ আমার। অপরাধীকে বাঁচানোর চেষ্টা করাও একটা অপরাধ। যাই হোক, তুমি তোমার কথা বলো। ভাবিদের বাড়িতে এক মহিলা ভাড়া থাকে, অসম্ভব রূপবতী। আমি তাকে খুব পছন্দ করি, ভালোবাসি। নানানভাবে প্রস্তাব দিয়েছি, কখনো রাজি হয়নি। ভালোভাবে বুঝিয়েছি, ভয় দেখিয়েছি, কিছুতেই লাভ হয়নি। শেষ পর্যন্ত সে ভাবির কাছে আমার ব্যাপারে নালিশ করলো। ভাবি খুব বাজে ভাষায় আমাকে গালাগালি করলো, থাপ্পড় মারলো। এই পর্যন্ত হলেও ঠিক ছিল, কিন্তু না, ভাবি থামলো না, মাকে নালিশ করলো, ভাইয়াকে যা ইচ্ছে তাই বলল। সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি ওই মহিলাকে আমি জব্দ করে ছাড়বো, কিন্তু ভাইয়ার কারণে কখনো ভাবির কিছু করতে পারিনি। এরপর থেকে অন্য পরিকল্পনা করলাম, যে ভাবিকে নালিশ করেছে তাকে চরম শিক্ষা দেব। এমন দশা করব যে সে সমাজে মুখ দেখাতে পারবে না, পথের ফকির বানিয়ে দেব একদম। ভাবির রাগারাগির পর একদমই যেতাম না। ভাবলাম রাতুলের মতো সেজে কাজটা করলে কেমন হয়। রাতের অন্ধকারে সবাই আমাকে রাতুলই ভাববে। পরিকল্পনা মতো ভাবিদের বাড়ি গেলাম। আমার রাতুলের একটা জামা প্রয়োজন ছিল, যাতে দূর থেকে আমায় রাতুল মনে হয়। একই পারফিউম, হাতে ওর মতো তিল। দিনরাত ওকে ফলো করা শুরু করলাম, কিভাবে হাঁটে, কেমন কথা বলে। পরিকল্পনা তৈরিই ছিল, দরকার ছিল সুযোগ। কয়েকদিন আগে জানলাম রাতুল নাকি কিসব কাণ্ড করেছে, ভাই প্রচণ্ড রেগে গেছে। তক্ষুনি ভাবিকে ও বাড়িতে পাঠিয়ে দিল। আমি ভাবলাম এই সুযোগে মিস করা যাবে না, রাতের থেকে দিনের বেলা বেশি সুবিধে হবে। মুখে চাদর জড়িয়ে নেব, দূর থেকে কেউ দেখে ফেললে রাতুল ভাববে। ভাবনা মতো রাতুলের জামা গায়ে চড়িয়ে বেরিয়ে পড়লাম। ইচ্ছে ছিল তিনুদের ঘরে আগুন লাগিয়ে দেব, হাঁস মুরগি টাকা পয়সা শেষ করে দেব, তারপর অন্য পরিকল্পনা। কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না। ভাবি আমাকে তিনুদের ঘরের কাছে দেখে ফেলল। ভাবিকে পুরনো রাগটা মাথাচাড়া দিয়ে উঠল, কেননা আজ এই মহিলাকেই শেষ করে ফেলি। কোমরের গোঁজা ছুরিটা বের করে দিলাম কাজ হাসিল করে। শরীফ থামল, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, এক নাগাড়ে কথা বলায় হাঁপিয়ে গেছে। দারোগা সাহেব ওর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিলেন। দুলাভাইকে উদ্দেশ্য করে বললেন, এবার আপনি বলুন, চুপ করে লাভ নেই, আমাদের কথা আদায় করার ধরন জানা আছে, এর চেয়ে নিজের থেকে বলে দিলেই লাভ। দুলাভাই কটমট দৃষ্টিতে শরীফের দিকে তাকালেন, বিড়বিড় করে কয়েকটা গালিও দিলেন। হয়তো তিনি এমনটা আশা করেননি। দারোগা সাহেব হাসলেন, ঝলমলে গলায় বললেন, এ লোক ভালো কথাই শুনবে না, সেল রেডি করো। বলছি। বেশ, শুরু করুন। দুলাভাই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলতে আরম্ভ করলেন। সকাল থেকেই মাথা গরম ছিল, খাটে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় শরীফ হন্তদন্ত হয়ে ছুটে এলো, ভীতু গলায় বলল, সর্বনাশ হয়ে গেছে, খুব বড় ঝামেলা করে ফেলেছি। কি হয়েছে, কি করেছিস? ভাবিকে ছুরি মেরেছি। মজা করিস না, মেজাজ গরম। সত্যি কথা বলছি, এক্ষুনি আমায় দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করো, না হলে কি করবি তুই? তোকে তো পুলিশে দেওয়া উচিত। তোমার মাদকের ব্যবসার খবরটাও পুলিশকে দিয়ে দেব, ফাঁসলে একসাথে ফাঁসবো। তাছাড়া ভাবির ওপর এত প্রেম এলো কবে থেকে? সে মরলে তো তুমিও বেঁচে যাও। শরীফ, সীমা ছাড়াস না। চিন্তা করো না, ভাবির বেশি লাগেনি, ওরা হাসপাতালে নিয়ে যাবে, তোমার বউ মরবে না, আমাকে বাঁচাও। হাসপাতালে এলাম। মিতালির অবস্থা দেখার পর মনে হলো শরীফের কথা মেনে নেওয়াই ঠিক। মিতালির তেমন কিছু হয়নি, ঠিকমতো ওষুধ খেলে সেরে উঠবে, কিন্তু এসব ব্যাপার নিয়ে জল ঘোলা হলে সমস্যা। শরীফ আমার গোপন ব্যাপার ফাঁস করে দিতে পারে, তাই কয়েকজন লোক ভাড়া করলাম, তাদের পুলিশ সাজিয়ে হাসপাতালে নিয়ে গেলাম। কিন্তু শেষ রক্ষা হলো কই? মায়া শান্ত গলায় বলল, দুলাভাই অপরাধী ঠিকই শাস্তি পায়। দুলাভাই দীর্ঘশ্বাস ছাড়লেন। ভাইয়া তার দিকে তাকিয়ে করুণ গলায় বলল, কি লাভ পেলেন দুলাভাই? অন্যায় কাজে কি কোনো শান্তি আছে? বরং আমায় বোনের জীবনটা উল্টোপাল্টা হয়ে যাবে। দুলাভাই কিচ্ছু বললেন না, শরীফও মাথা নিচু করে আছে। ভাইয়া আমায় বেরিয়ে যাওয়ার জন্য ইশারা করলো, নিজেও আমার পিছন পিছন বেরিয়ে এলো। এখন যা হবার তা কোর্টে হবে, পুলিশের হাতে তেমন কিছু নেই। বড় আপা কি এসব সহ্য করতে পারবে? ভাবতেও ভয় লাগছে। রাতুল, আইসক্রিম খাবি? না, ইচ্ছে করছে না। বড় আপার কথা ভাবছি, আপা নিজেকে সামলাতে পারবে তো? আপা খুব শক্ত মেয়ে, যে কোনো পরিস্থিতি সামলে নেওয়ার শক্তি তার আছে।
চিন্তা করিস না। একটা কথা বলতো, শরীফ সকালবেলা ভাবিকে কল দিল কেন? রাতে ওর মোবাইল দিয়ে শরীফকে কল দিয়েছিলাম, রিসিভ করেনি। মেয়েদের কণ্ঠ শুনলে অনেক পুরুষ গলে যায়। এমনি খোঁজ খবর নেওয়ার জন্য কল দিয়েছিলাম। দুলাভাই কি করছে না করছে তখনও শরীফকে সন্দেহ করিনি। তাছাড়া তোর ভাবি তো খুব সুন্দরী, শরীফের মতো চরিত্রবান ছেলে সুন্দরী মেয়ে দেখলে গলে যায়। কিছু বুঝলাম না। কিছু বুঝতে হবে না, চল হাসপাতালে যাব। তুমিও যাও, আমার একটু কাজ আছে, একজনের সাথে দেখা করতে হবে। কার সাথে, বান্ধবী নাকি? না, আমার কোনো বান্ধবী নেই। ভাইয়া বাঁকা চোখে আমার দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে না। এই ছেলে কি আমায়ও সন্দেহ করছে নাকি? নতুন গোয়েন্দার মাথায় নানা রকমের ভূত ঘোরে, যে কাউকে সন্দেহ করে বসে। ভাইয়াকে বিদায় দিয়ে থানায় ঢুকলাম। শরীফের কাছে গিয়ে বললাম, শরীফ, একটা সত্যি কথা বলবে? কি কথা? তুমি আবার ফিরে এলে কেন? সবই তো শুনলে, আর কিছু বাকি নেই। আমার লাল শার্টটা তুমি কোথায় পেলে? সত্যি কথা বলো। তোমার ভাবির কাছ থেকে নিয়েছিলাম। কিভাবে? ভাবি তোমায় আমার জামা কেন দেবে? এত কথা তোমায় বলবো কেন? পুলিশকে তো বলবে। দাঁড়াও, ওদের ডাক দিচ্ছি। হাতে কাদায় পড়লে তেলাপোকাও লাথি মারে। একটা শার্টের জন্যই তো তোমাদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু কার কাছে চাইবো বুঝতে পারছিলাম না। অবশ্য চুরি করা যেত, কিন্তু তুমি তো মুরগির মতো ঘরে বসে থাকো, চুরি করার সুযোগ পাচ্ছিলাম না। তাই নিজের জামায় ইচ্ছে করে পানি ঢেলে দিয়ে তোমার ভাবির কাছে একটা জামা চাইলাম। সে আমাকে ওই জামাটা এনে দিয়ে বলল, এটা রাতুলের জামা, আমার কাছে ছিল, দেওয়া হয়নি, এটা পরো। রাতুল কিছু বলবে না। জামার ব্যাপারে ভাবিকে সন্দেহ করেছিলাম, এখন আর সেই সন্দেহ নেই। হাসপাতালে যেতে হবে। ভাইয়া বোধহয় এতক্ষণে চলে গেছে। ভেবেছিলাম ভাইয়া চলে গেছে, কিন্তু না, ভাইয়া রাস্তার ওপাশে একটা দোকানে বসে চা খাচ্ছে। এই গরমে কেউ চা খায় নাকি? সবকিছু জানার পর বড় আপা তেমন প্রতিক্রিয়া দেখালো না। শান্ত গলায় বলল, ওদের কেমন শাস্তি হবে? ফাঁসি হওয়ার সম্ভাবনা আছে? ভাইয়া বলল, না আপা, ফাঁসি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে যথাসম্ভব জোরালো শাস্তি আবেদন করব। ফাঁসি হলেই ভালো হতো। এদের মতো মানুষের জন্য বিধবা মেয়েরা শান্তিতে থাকতে পারে না। তিনুর মায়ের কথাটা একটু ভাব। আপা, তুমি কষ্ট পাচ্ছ না? না ভাই, পাচ্ছি না, বরং শান্তি লাগছে। আপাত সুস্থ হতে মাসখানেক লাগলো, তবুও পুরোপুরি সুস্থ হয়নি। বেশিক্ষণ হাঁটতে পারে না। দুলাভাইয়ের কোনো সুরাহা হয়নি। কেসের তারিখ পিছিয়ে যাচ্ছে, আদালত রায় দিচ্ছে না। ওরা খুব নামকরা উকিল ঠিক করেছে, সে ওদের বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। মানুষ টাকার কাছে নিজেকে বিক্রি করে দেয়, ভালো মন্দ হিসাব করে না। বিছানায় শুয়ে গল্পের বই পড়ছিলাম, এমন সময় বড় আপা এসে আমায় ডেকে তুলল। আদুরে গলায় বলল, আমার সাথে একটু যাবি? বেশিক্ষণের কাজ না, ঘন্টাখানেক লাগবে। কোথায় যাবে? তুমি তো এখনো অসুস্থ, সুস্থ হওনি। ও বাড়িতে যাব, কিছু জিনিস আনতে হবে। বড় আপা খুব জেদি, একবার কিছু বললে না করা পর্যন্ত শান্ত হয় না। তাই তাকে না করার সুযোগ হলো না। নীল শার্টটা গায়ে বুলিয়ে আপার সাথে গেলাম। ও বাড়িতে গিয়ে আপা কারোর সাথে কথা বলল না, সোজা নিজের ঘরে ঢুকে সোনার গহনাগাটি ব্যাগ ভরতে লাগলো। আপা শাশুড়ি তেড়ে এসে তীক্ষ্ণ গলায় বলল, এসব নিচ্ছিস কেন? এসব কি তোর বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিস? হ্যাঁ, এগুলোর বেশিরভাগ জিনিস আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। শুধুমাত্র এগুলো নয়, আপনার বাসার ঘরে পাতানো সুন্দর সোফাটা আমার বাবার দেওয়া। রান্নাঘরের গ্যাসের চুলা থেকে বেশিরভাগ জিনিস আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। আজ তো শুধু গহনা নিয়ে যাচ্ছি, দুদিন পর এসে এগুলোও নিয়ে যাব। এছাড়া 3 লাখ টাকা রেডি করে রাখবেন। আপনার ছেলেকে ব্যবসার জন্য এনে দিয়ে গিয়েছিলাম। আপা শাশুড়ি খানিকটা দমে গেল, স্বর নিচু করে বলল, মায়াগো জীবনে স্বামী সব, ঝগড়া সংসারের বাতির মতো। সবকিছু বইলা তুমি এ বাড়িতে চলে আসো, আমরা তো তোমায় ভালোবাসি। না, আপনারা আমায় ভালোবাসেন না। একটা সন্তান না হওয়া নিয়ে অনেক কথা শুনিয়েছেন, কত কবিরাজ ওঝার কাছে নিয়ে গেছেন, অথচ সমস্যা আপনার ছেলের। যাই হোক, পুরনো কথা তুলতে চাই না। সত্যি কথা কি জানেন, কাঁচা লোহা বেশি পিটালে অস্ত্র হয়ে যায়। আপা আর কোনো কথা বলল না, বাড়ি থেকে বেরিয়ে এলো। আমি অবাক হয়ে আপাকে দেখছি, মানুষটা কত বদলে গেছে। এই আপা একসময় শ্বশুর বাড়ির জন্য পাগল ছিল। প্রতি রোজায়, ইফতার, 2 ঈদে জামা কাপড় কোনো কিছু বাদ যেত না। বাবা মারা যাওয়ার পর থেকে ভাইয়া সবকিছু দিয়ে এসেছে। মানুষ কত বদলে যায়। কাল একটু থানায় যাবি? কাজ আছে। দুলাভাইয়ের সাথে দেখা করবে? তালাকনামা চাইব। বহুদিন বাদে আপা খুব সুন্দর করে সেজেছে, পরনে হালকা গোলাপি শাড়ি, খোপায় বেলি ফুলের মালা, 2 কাঁচা গোলাপ বসানো। আপা একটু বেশি সুন্দর দেখাচ্ছে। 40-এর কাছাকাছি পৌঁছে যাওয়া কোনো মেয়েকে এত সুন্দর দেখায় জানা ছিল না।
বাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছে, কোনো অনুষ্ঠান আছে না কি কে জানে। ভাবি আমায় আড়ালে ডেকে নিয়ে বলল, আজ বড় আপাকে দেখতে আসবে, তুমি ভালো কিছু পরে নাও, বাজারে গিয়ে মিষ্টি নিয়ে এসো। আবার বিয়ে ঠিক করলো কে? তাছাড়া পাত্র কে? তোমার ভাইয়ের কলিগ মিরাজ সাহেব, লোকটা বেশ ভালো। প্রথম বউ মারা গেছে, কোনো ছেলে মেয়ে নেই, এখানেই বাসা ভাড়া করে থাকে। আপা রাজি? যারা কষ্ট দেয় তাদের জন্য অপেক্ষা করতে নেই, ফিরে যাওয়াটা বোকামি। যাই হোক, মিরাজ সাহেব আসলেই ভালো মানুষ, হাসি খুশি সবার সাথে হেসে হেসে কথা বলছে, আপার দিকে আর চোখে তাকাচ্ছে, পরক্ষণে নিজেই লজ্জা পাচ্ছে। আগের দুলাভাই মাস চারেক আগে তালাকনামা পাঠিয়ে দিয়েছিল, সে সময় আপা একটুও কাঁদেনি, খানিকক্ষণ চুপ করে বসেছিল। জীবন কত বিচিত্রময়। আপা ওই খারাপ মানুষটাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে, জীবনের সবকিছু উজাড় করে তার সাথে সুখী হতে চেয়েছে, কিন্তু সম্ভব হয়নি। আচ্ছা, আপার জীবনটা কি অন্যরকম হতে পারতো না? হয়তো পারতো, নয়তো পারতো না। কোনো এক শ্রাবণ সন্ধ্যায় আপার সাথে মিরাজ ভাইয়ের বিয়ে হয়ে গেল। বাইরে প্রচন্ড বৃষ্টি, ইলেকট্রিসিটি নেই, এ বাড়িতে ওদের বাসর হবে। ছোট আপা অকারণে ছোটাছুটি করছে, তার বয়স বেশ অনেকটা কমে গেছে। বৃষ্টির মধ্যে আমায় দোকানে পাঠালো, ফুল আনতে হবে। বাসর ঘর ফুল ছাড়া মানায় না, কাগজের ফুল হলে হবে না, কাঁচা ফুল আনতে হবে। ফুল খুঁজে পেতে বেশ ঝামেলা পোহাতে হলো। বৃষ্টিতে ফুলের দোকান বন্ধ হয়ে গেছে। অবশেষে কাক ভেজা অবস্থায় বাড়ি ফিরলাম। ছোট আপা দৌড়ে এসে বলল, ফুল এনেছিস? এত দেরি করলি কেন? রাত শেষ হলে ঘর সাজাবো নাকি? এনেছি। ছোট আপা আমার হাত থেকে ফুলের ব্যাগটা ছিনিয়ে নিয়ে হাঁটা ধরলো। আমার দিকে ফিরে তাকানোর সময় হলো না তার। সকলে বাসর ঘরে গল্প করছে, ভাবি কারণে অকারণে হাসছে, মায়ের চোখের কোণে অশ্রু টলটল করছে, বারবার আঁচল চোখ মুছছে। শুধুমাত্র ছোট আপা এখানে নেই, সে ঘর সাজাচ্ছে। ছোট দুলাভাই আমায় দেখে বেশ লজ্জা পেল, তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে গেল। ছোট আপা স্বাভাবিক গলায় বলল, সাজানো শেষ, দেখ তো কেমন হয়েছে। ঘরটা সত্যিই খুব সুন্দর করে সাজানো। বিছানায় আকাশি রঙের চাদর, তাতে সাদা আর লাল ফুলের কাজ। পাশের টেবিলে ফুলদানি ভর্তি গোলাপ ফুল, খাটের কোনায় রজনীগন্ধার মালা ঝুলছে। ঘরের চার কোণায় চারটে ঘিয়ের প্রদীপ, আবছা আলোয় ঘরটা একটু বেশি সুন্দর দেখাচ্ছে। কে বলছে অপ্রকাশিত ঘটনায় জীবন থেমে যায়? জীবন তো কখনো থামে না, নদীর মতো বয়ে চলে। পাহাড় জঙ্গল ছাড়িয়ে সাগরের খোঁজে, সাগরটাই বুঝি সব সুখের নীড়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।